সারদা চিটফান্ড কেলেঙ্কারি নামটা শুনলেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, তাই না? এটা শুধু ভারতের আর্থিক ইতিহাসের একটা কালো অধ্যায় নয়, এটা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাওয়ার গল্প। চলুন আজ আমরা এই বিশাল জালিয়াতির গভীরে গিয়ে দেখি কিভাবে সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে একটা মিথ্যার সাম্রাজ্য গড়ে উঠেছিল, আর কিভাবেই বা সেই তাসের ঘর হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ল। ১৭ লক্ষ। এটা কি শুধু একটা সংখ্যা ভাবলে কিন্তু ভুল হবে। এর পেছনে রয়েছে ১৭ লক্ষ মানুষের মুখ, ১৭ লক্ষ স্বপ্ন। এদের বেশিরভাগই ছিলেন খুব সাধারণ, কম আয়ের মানুষ। একটু ভালো ভবিষ্যতের আশায় নিজেদের সারা জীবনের সঞ্চয়টুকু তুলে দিয়েছিলেন সারদার হাতে। তারা ঘুণাক্ষরেও টের পাননি কি ভয়ঙ্কর এক আর্থিক জালে তারা জড়িয়ে পড়ছেন। আর এই কেলেঙ্কারির প্রভাবটা শুধু টাকা পয়সার ক্ষতিতেই থেমে থাকেনি, এর মানবিক মূল্য ছিল অসম্ভব। ভাবুন, ২০০রও বেশি মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই মর্মান্তিক সত্যিটা আমাদের একটা প্রশ্ন করতে বাধ্য করে, ঠিক কিভাবে এত বড় একটা ঘটনা ঘটল? চলুন উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো যে কোনো বড় জালিয়াতির পেছনেই তো একজন মাস্টারমাইন্ড থাকে, তাই না? সারদার ক্ষেত্রেও ব্যাপারটা আলাদা ছিল না। এই অংশে আমরা দেখব সেই মানুষটিকে যার হাতে তৈরি হয়েছিল এই বিশাল প্রতারণার জাল, আর জানব কিভাবে তিনি এত সহজে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন। আর ইনি হলেন সেই ব্যক্তি, সুদীপ্ত সেন, সারদা গ্রুপের চেয়ারম্যান। অত্যন্ত ধুরন্ধর একজন মানুষ। তিনি এমন একটা নাম বেছে নিয়েছিলেন যা মানুষের মনে কোনো সন্দেহই জাগাবে না, সারদা দেবী। বাংলায় সারদা দেবীর প্রতি মানুষের যে গভীর শ্রদ্ধা আর বিশ্বাস, ঠিক সেটাকেই তিনি তার কোম্পানির বিশ্বাসযোগ্যতা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। আচ্ছা, এই যে এত বড় একটা জালিয়াতি, এটা ঠিক কিভাবে কাজ করত সেটা বুঝতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে। সারদা গ্রুপ আসলে কিসের আড়ালে কাজ করছিল, আর তাদের আসল মতলবটা কি ছিল? মানে, চিটফান্ড আর পঞ্জি স্কিমের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, চিটফান্ড কিন্তু আসলে একটা আইনি এবং বেশ পুরনো একটা সঞ্চয়ের ব্যবস্থা। এখানে কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করে, সবাই মিলে প্রতি মাসে কিছু টাকা জমা রাখে, আর তারপর লটারি বা নিলামের মাধ্যমে গ্রুপের কেউ একজন সেই জমানো টাকাটা পায়। এটা মূলত একে অপরকে সাহায্য করার একটা উপায়। আর অন্যদিকে পঞ্জি স্কিম হলো পুরোপুরি একটা ধোঁকা। এখানে আসলে কোনো ব্যবসায়ী হয় না, নতুন বিনিয়োগকারীদের টাকা থেকেই পুরনো বিনিয়োগকারীদের লাভের টাকা দেওয়া হয়। ফলে বাইরে থেকে দেখে মনে হয় দারুণ লাভ হচ্ছে, কিন্তু এই মিথ্যের খেলাটা ততদিনই চলে যতদিন নতুন বিনিয়োগকারী আসতে থাকে। যেই টাকার যোগান বন্ধ, পুরো সিস্টেমটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সারদা গ্রুপ ঠিক এই কাজটাই করেছিল, নাম দিয়েছিল চিটফান্ডের, কিন্তু ভেতরে ভেতরে চালাচ্ছিল একটা বিশাল পঞ্জি স্কিম। যত নতুন মানুষ টাকা জমা দিচ্ছিল, সেই টাকা দিয়ে পুরনোদের লাভের অংশ দেওয়া হচ্ছিল, আর এইভাবেই তৈরি করা হয়েছিল একটা বিশাল ভ্রম যে কোম্পানিটা অবিশ্বাস্যভাবে সফল। কিন্তু প্রশ্ন হল, এত লক্ষ লক্ষ মানুষ কেন টাকা ঢালছিল? টোপটা ছিল অবিশ্বাস্য রিটার্নের প্রতিশ্রুতি। ভাবা যায়, বছরে প্রায় ৫০% পর্যন্ত রিটার্নের লোভ দেখানো হয়েছিল। এমন একটা প্রতিশ্রুতির সামনে দাঁড়িয়ে লোভ সামলানোটা সত্যিই খুব কঠিন ছিল। ব্যাপারটা কিন্তু শুধু বেশি রিটার্নের লোভ দেখানোতেই থেমে থাকেনি। সারদা গ্রুপ নিজেদেরকে বিশ্বাসযোগ্য প্রমাণ করার জন্য এক জটিল কৌশল নিয়েছিল। তারা টাকা, প্রভাব, প্রতিপত্তি আর প্রচার সবকিছু মিলিয়ে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছিল। তাদের পদ্ধতিটা ছিল একেবারে ছকে বাঁধা। হাজার হাজার এজেন্টকে ২৫ থেকে ৪০% মতো অবিশ্বাস্য কমিশন দিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বিশ্বাসযোগ্যতা বাড়াতে পাশে নেওয়া হয়েছিল বড় বড় ফিল্ম স্টার আর নেতাদের। আবার নিজেদের মিডিয়া হাউস থাকায় এটাও নিশ্চিত করা হয়েছিল যে তাদের বিরুদ্ধে যেন কোনো খবর না ছাপা হয়। এমনকি দুর্গাপূজা থেকে শুরু করে ফুটবল ক্লাব, সবেতেই ছিল তাদের স্পন্সরশিপ। আর এই সব কিছুর উপরে ছিল রাজনৈতিক নেতাদের অদৃশ্য হাত। ব্যাপারটা একবার ভাবুন, খবরের কাগজ, টিভি চ্যানেল, এমনকি এফএম রেডিও স্টেশন পর্যন্ত সবই ছিল তাদের পকেটে। এর মাধ্যমে তারা খুব সহজে জনমতকে নিয়ন্ত্রণ করত, নিজেদের স্কিমের প্রচার করত, আর এটাও নিশ্চিত করত যে কেউ যেন তাদের দিকে আঙুল তোলার সাহস না পায়। কিন্তু কথায় আছে না, মিথ্যার আয়ু বেশি দিন থাকে না। পঞ্জি স্কিমও ঠিক তাসের ঘরের মতোই, একদিন না একদিন ভাঙবেই। যখন নতুন টাকা আসা বন্ধ হয়ে যায়, তখনই শুরু হয় পতন। সারদার ক্ষেত্র ঠিক তাই হয়েছিল।
চলুন দেখি কিভাবে এই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়ল। 2012 সালেই কিন্তু নিয়ন্ত্রক সংস্থা সেবি সারদাকে এই অবৈধ স্কিম বন্ধ করতে বলেছিল। কিন্তু কে শোনে কার কথা? 2013 সালের শুরু থেকেই টাকার যোগানে টান পড়তে শুরু করে। অবশেষে 6 এপ্রিল সুদীপ্ত সেন সিবিআইকে একটা বিস্ফোরক চিঠি লিখে সোজা গায়েব হয়ে যান। চিঠিটা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে আলোড়ন পড়ে যায়। আর 23 এপ্রিল তাকে কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। এই কেলেঙ্কারিটা যে কতটা গভীরে পৌঁছেছিল আর এর রাজনৈতিক যোগসাজশের অভিযোগ কতটা গুরুত্বর ছিল তা বোঝা যায় যখন সুপ্রিম কোর্ট নিজে হস্তক্ষেপ করে। মামলাটা রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। এতেই বোঝা যায় ঘটনাটা কতটা বড় ছিল। দেখুন, শুধু সুদীপ্ত সেন বা কয়েকজনকে দোষ দিয়ে তো লাভ নেই। সর্দা কেলেঙ্কারি আসলে আমাদের পুরো সিস্টেমের একটা বড়সড় ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি, আর ভবিষ্যতে এমনটা হওয়া কিভাবে আটকানো যায়? সত্যি বলতে, নিয়ন্ত্রক সংস্থাগুলো যদি শুরুতেই কঠোর হতো তাহলে হয়তো এত বড় ক্ষতিটা হতোই না। নজরদারির অভাব, আইনের ফাঁকফোকর আর দুর্নীতি, এই সব কিছু মিলেই সারদাকে বছরের পর বছর ধরে তার প্রতারণার জাল বিস্তার করতে সাহায্য করেছিল। এটা শুধু কিছু ব্যক্তির জালিয়াতি ছিল না, ছিল আমাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার একটা স্পষ্ট প্রমাণ। তাহলে এখন প্রশ্ন হল, ভবিষ্যতে এমন ঘটনা আটকানোর উপায় কি? বিশেষজ্ঞদের মতে কয়েকটা জরুরি পদক্ষেপ নিতেই হবে। প্রথমত, আইনকানুন আরও শক্ত করতে হবে। দ্বিতীয়ত, সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে যাতে তারা এমন অবাস্তব প্রতিশ্রুতির ফাঁদে পা না দেন। আর সবশেষে দোষীদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দিনের শেষে সারদা কেলেঙ্কারি আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। টাকা পয়সার ক্ষতি হয়তো একদিন পূরণ করা যায়, কিন্তু বিশ্বাসের যে ভাঙন, সেটা জোড়া লাগানো প্রায় অসম্ভব। যখন একটা সিস্টেম তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অরক্ষিত মানুষদের রক্ষা করতে পারে না, তখন তার আসল মূল্যটা ঠিক কী? এই চিন্তাটা আমাদের সবার জন্য।